রবিনের গল্প জানেন তো? সেই যে দুর্ধর্ষ ডাকাত যার নামে কাঁপত মধ্যযুগের ইউরোপ। আবার গরিবদের কাছে তিনি ছিলেন ভগবান। অত্যাচারী রাজা আর সামন্ত প্রভুদের সর্বস্ব কেড়ে দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেওয়াই ছিল তার একমাত্র লক্ষ্য। কিন্তু জানেন কি, এই বাংলার বুকেও একতা দাপিয়ে বেড়াতো এক রবিন হুড। অষ্টাদশ শতকের শেষ দিকে বাংলার বুকেও দাপট দেখিয়ে এক ডাকাত বাহিনী ঘুরে বেড়াতো। এক সময়ের চাষি রঘু ঘোষ, যার ভাগ্য দুর্বিষহ নীলকরদের অত্যাচারের শিকার হয়েছিল। একদিন সেই তীব্র প্রতিবাদী হয়ে উঠেছিলেন। তার নাম হয়ে ওঠে রঘু ডাকাত, বাংলার চিরকালীন সংগ্রামী চরিত্র। দেবী চৌধুরানী তার বাবাকে নীলকরেরা পৈশাচিক অত্যাচার করে হত্যা করে। এই মৃত্যু যেন রঘুর আত্মার এক গভীর সংকল্প হয়ে উঠেছিল। বাবার রক্তের প্রতিশোধ নিতে একরোকা হয়ে উঠেছিল রঘু। শুধু প্রতিশোধ নয়, সে ভেবেছিল এটাই তো আমার মুক্তি, তাদের ছিনিয়ে নেওয়া যারা আমাদের শোষণ করে। গ্রামগঞ্জে তখন একটাই নাম সবার মুখে, রঘু ডাকাত। একের পর এক এই কুটিতে চড়াও হয়েছিল তার বাহিনীরা। ভয়ে বহু জমিদার আর মহাজনেরা আত্মসমর্পণ করেছিল তার সামনে। যারা দুর্বল, যারা নিরীহ, তাদের পাশে দাঁড়াতো রঘু। ছোটানোটির দুর্গে শাসন করতে আসা ব্রিটিশেরা জানতো না তাদের সামনে দাঁড়িয়ে এক কৃষকেরই বদলে যাওয়া গল্প কীভাবে ইতিহাসের পাতায় লেখা হতে চলেছে। রঘু ডাকাতের দল শুধু লুটপাটই করতো না, সমাজের নিয়মভঙ্গ করেছিল এরা। এরা ছিল অন্যায় শাসনের বিরুদ্ধে এক দল বিপ্লবী। শোষণের গায়ের তলায় থাকা সবাই আমার সঙ্গে, আর আমার হাত ধরেই পাব মুক্তি, এই ছিল তার আদর্শ। কিন্তু কি ঘটেছিল জানেন? ধীরে ধীরে রঘু ডাকাতের কাহিনী পৌঁছে যায় শহরের বুকে। বাংলার সমস্ত বড় শহরে ছড়িয়ে পড়তে থাকে নানা রকমের গল্প। কলকাতা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে ময়মনসিংহ, রঘু ডাকাত এক কিংবদন্তির নাম হয়ে ওঠে। সেই সময়ের গল্পকাররা বলতেন তিনি শুধু এক ডাকাত নয়, এক অভাবিত বিপ্লবী, যে তার লুটের টাকা নিজের ক্ষুধার্ত পরিবারে বিলিয়ে দিত, যে কখনো নিজের ক্ষমতা বাড়ানোর জন্য অপরকে শোষণ করেনি। তবে ডাকাতির পথে চলতে চলতে রঘু কি কখনো নিজেকে প্রশ্ন করেছিলেন তার লুটের অর্থ কোথায় গিয়ে পৌঁছেছিল? শুধু লোকের কেড়ে নিয়ে কিছু প্রাপ্য দেব, নাকি এই লুটের বিনিময়ে আমি নিজের এবং অন্যের মনের শান্তি অর্জন করব? এই দ্বিধাই রঘুকে বারবার গ্রাস করত। এমন একদিন এক বিশেষ ঘটনাই রঘুর জীবনটা পাল্টে দেয়। তিনি তখন এক নিঃসঙ্গ রাতে নির্জনে বসে ভাবছিলেন। তখন তার পাশে এসে দাঁড়ান এক প্রবীণ সাধক। তার নাম ছিল রামপ্রসাদ। একজন সাধক যিনি শুধু এক পুরাণ কথা বলতেন তা নয়, তিনি রঘুকে এক নতুন দৃষ্টিভঙ্গি দান করেছিলেন। রামপ্রসাদ বলেছিলেন, রঘু, তুমি যদি খুঁজে পেতে এই পৃথিবীর সবচেয়ে বড় লুট, তাহলে তা হবে তোমার আত্মা।
এই বাক্য রঘু ঘোষের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আনল। ওই রাতে তিনি স্থির করলেন লুট করা বন্ধ করবেন। তিনি বুঝতে পারেন আত্মবিশ্বাসের চেয়েও বড় কিছু ছিল। এ ছিল তার মনের শান্তি, অন্তরের শান্তি। তবে প্রশ্ন ছিল, এই পরিবর্তনের মধ্যে তার লড়াই কি শেষ হবে? রঘু জানতেন বাংলার প্রতিটি কোনায় বিরোধিতা ছিল। শাসকের পক্ষে দাঁড়ানো লোকেরা কখনো তাকে ক্ষমা করবে না। তার ভয়ের সমান ছিল শত্রু, আর প্রেমের সমান ছিল নিজের অনুশোচনা। অন্যদিকে খোলামেলা রাজনীতির মধ্যে রঘু যদিও রাজনীতি বুঝতেন না, কিন্তু শাসন ব্যবস্থা সম্পর্কে তার চিন্তা ছিল গভীর। মোগল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসন সবসময় বাংলার সাধারণ মানুষ চূড়ান্ত শোষণের শিকার হয়েছে। তাদের জন্য যে একমাত্র আশ্রয় ছিল সেটা ছিল তার প্রতিভা। দেবী চৌধুরানী। মা কালীর সহায় তিনি যখন ডাকাতি করতে যেতেন তখন এক অদ্ভুত মনোবল নিয়ে যেতেন। এটা তার যাত্রার পাথেও হয়ে ওঠে। রঘু ডাকাতের দলের মধ্যে যেন এক অনুপ্রেরণার ঢেউ ছিল। যারা হতাশ হয়ে পড়েছিল তারা রঘুর সামনে এসে দাঁড়িয়েছিল। এক নতুন সংগ্রাম শুরু হয়ে গিয়েছিল, শুধু শোষকের বিরুদ্ধে নয়, বরং সমগ্র সমাজের শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু এতে তার জীবনের প্রশ্ন আরও গভীর হয়ে উঠেছিল। রঘু তখন বুঝলেন যে তার শত্রু এখন শুধু ব্রিটিশ রাজ নয়, বরং বাংলার সামন্তবাদী সমাজও। তখন তিনি আরও তীব্র হতে শুরু করেন। তিনি বুঝে গিয়েছিলেন তার যুদ্ধ একেবারে অন্য স্তরে চলে গেছে, এবং সে যুদ্ধ ছিল তার নিজস্ব আত্মা ও মন। এই জীবনেই রঘু ডাকাত বাংলার মানুষের কাছে শুধু এক ডাকাত নয়, কিংবদন্তি হয়ে রয়ে গেলেন। অতীতের যে এক শত্রু ছিল সে এখন তাদের মুক্তির প্রতীক। কালের স্রোতে বিলীন হয়ে গেলেও রঘু ডাকাতের নাম বাংলার অন্তরঙ্গে কোথাও এক চিরকালীন স্মৃতি হয়ে রইল। দেবী চৌধুরানী।